We fight to win. There is no knockout, there is no runners up. এই কথাটা কে বলেছে জানেন? এই কথাটা বলেছেন জেনারেল জে সিং। অর্থাৎ ভারতীয় সৈন্যরা এমন একটা ফিল্ডে লড়াই করে যেখানে কোনো নকআউট নেই, যেখানে কোনো রানার্স আপ নেই, একেবারে সরাসরি ফাইনালে হয় তুমি জেতো, আর ডিসকোয়ালিফাই হলে মৃত্যু তোমার জন্য ওত পেতে রয়েছে। ভারতের 140 কোটি জনগণের সেবার দায়িত্বে নিয়োজিত রয়েছে ভারতীয় সৈন্যরা। একেবারে চতুর্দিক থেকে ভারত ভূখণ্ডকে তারা রক্ষা করে চলেছে। কিন্তু শুধুমাত্র সৈন্য থাকলে তো হবে না, সেই সৈন্যদের কাছে লড়াই করার জন্য উপযুক্ত সরঞ্জামও তো পৌঁছে দিতে হবে। আর তার জন্য দিনের পর দিন ভারত আত্মনির্ভর হচ্ছে। মেক ইন ইন্ডিয়া। ভারত গোটা বিশ্বকে বলতে চায় আমরা আত্মনির্ভর ভারত, সেলফ ইন্ডিপেন্ডেন্ট ভারত। আমরা কারোর ওপর নির্ভরশীল নই। শত্রুকে দমন করার জন্য আমরা নিজেরাই নিজেদের অস্ত্র প্রস্তুত করে নিতে জানি। আর তার জন্য বিভিন্নভাবে ভারত সমরাস্ত্র তৈরি করছে। আজকে আমার পিছনের ব্যাকড্রপটা দেখুন। আন্ডার ওয়াটার রোড অ্যান্ড রেল টানেল, এটাকে আপনি টুইন টানেলও বলতে পারেন। এই জলের নিচ দিয়ে সড়কপথ এবং রেলপথ কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হবে, কিসের জন্য তৈরি হবে, ঠিক কতটা যুক্তিযুক্ত এই রেলপথ তৈরি করা, বা এই রেলপথ তৈরি হলে কাদের ঠিক কতটা লাভ হবে, সবটাই দেখাবো আজকে। দেশের মধ্যে প্রথম সড়ক রেল যৌথ সুড়ঙ্গ ব্রহ্মপুত্র নদের তলাতে তৈরি হচ্ছে। অর্থাৎ অসমের ব্রহ্মপুত্র নদের তলায় দেশের মধ্যে প্রথম সড়ক রেল যৌথ সুড়ঙ্গ তৈরি হচ্ছে। দুটি সমান্তরাল টিউব সড়ক ও রেল টানেল তৈরি হবে। একটু সোজা করে বুঝিয়ে দিই, অর্থাৎ দুটো টিউব পাশাপাশি থাকবে এবং সমান্তরালভাবে এই সুড়ঙ্গটা বা এই সুড়ঙ্গ পথটা তৈরি হবে। স্বাভাবিকভাবে আমরা কি জানি যে নদীর নিচে দিয়ে কি তৈরি হয়? হয় একটা লেনের সড়ক পথ তৈরি হয় কিংবা রেলপথ তৈরি হয়। একটা উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন কলকাতা থেকে হাওড়া যেতে চান। আপনি খুব সোজাভাবে অল্প সময় ব্যয়ে হাওড়াতে পৌঁছাতে চান। আপনি কি করবেন? স্প্ল্যানেড থেকে মেট্রো ধরবেন, মেট্রো ধরে গঙ্গার নিচ দিয়ে হাওড়ায় যাবেন। এবার আপনি একটু কল্পনা করুন যে আপনি যে টানেলটার ভিতর দিয়ে মেট্রোতে করে যাচ্ছেন, পাশে আর একটা টানেল রয়েছে। আপনি হয়তো এখন মেট্রোতে করে যাচ্ছেন, কিন্তু পরের বার আপনি চাইলে ওই টানেলটা দিয়ে, ওটা হচ্ছে সড়ক পথ, গাড়ি চালিয়ে গঙ্গার নিচ দিয়ে কলকাতা থেকে খুব আরামসে হাওড়াতে পৌঁছে যেতে পারবেন। এটাই হচ্ছে টুইন টানেল থিওরি। আর এই টানেলটা টিএমবি, এই যে প্রজেক্ট বা এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হবে। এই টিএমবি, এই যে থিওরিটা, এটা আপনি কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর ভিতরে দেখতে পাবেন। এবং অবশ্যই এই টানেলটায় যেটা ব্যবহার করা হবে, যে টিএমবি প্রযুক্তি, সেটা কিন্তু ওই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রযুক্তির থেকে অনেকটাই বড়, অনেক বেশি উন্নততর। তারপর দেখুন, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 15.8 কিলোমিটার। খরচ হবে কত? 18,662 কোটি টাকা এই সুড়ঙ্গটা বা এই টুইন টানেল তৈরি করতে খরচ হবে। এই প্রকল্পে গহপুর থেকে নুমালীগড় পর্যন্ত গড়ে উঠবে 4 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড গ্রিনফিল্ড করিডর। প্রকল্পটি বাস্তবায়িত হবে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন বা ইপিসি মডেলে। অর্থাৎ একাধিক প্রযুক্তির সম্মিলিত প্রচেষ্টা হবে এই টুইন টানেল। গহপুর এবং নুমালীগড়ের মধ্যে বর্তমান দূরত্ব 240 কিলোমিটার। এই দূরত্বটা যখন এই টানেলটা গড়ে উঠবে,
তখন কমে হবে 34 কিলোমিটার। আর যাত্রার সময় অর্থাৎ এই 240 কিলোমিটার এখন যেতে সময় লাগে 6 ঘন্টা। তখন যখন দূরত্বটা কমে আসবে অর্থাৎ 240 থেকে দূরত্বটা যখন 34 কিলোমিটারে চলে আসবে তখন এই 6 ঘন্টাটা কমে হবে 20 মিনিট। গড় গতি 100% বৃদ্ধি করা হবে। অসম অরুণাচল প্রদেশে উচ্চ গতির যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। উত্তর পূর্বাঞ্চলে পর্যটন বৃদ্ধি করা হবে। সীমান্ত যোগাযোগ এবং আন্তঃসীমান্ত বাণিজ্য বৃদ্ধি করা হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। 80 লক্ষ জনদিবস। নির্মাণ সময়কাল 5 বছর। অর্থাৎ 5 বছরের মধ্যে এই টুইন টানেলটা কিন্তু গড়ে উঠবে। শুধুমাত্র কি যোগাযোগের উদ্দেশ্যে এই টুইন টানেলটা তৈরি করা হচ্ছে? এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাববেন। দেখুন, অসমের ব্রহ্মপুত্র নদ বর্ষার সময় একেবারে রুদ্র রূপ ধারণ করে। যখন নদী ওই ব্রহ্মপুত্র নদ রুদ্র রূপ ধারণ করে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয় এবং তার আশেপাশের এলাকাতে ধসের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এই অরুণাচল প্রদেশ এবং চীন সীমান্তে যাওয়ার জন্য কিন্তু এই ব্রহ্মপুত্র নদকে ব্যবহার করে ভারতীয় সেনারা। অনেকটা সময় তাদেরকে লাগে অরুণাচল প্রদেশের সীমান্তে পৌঁছাতে। ফলে এই টানেলটা যখন তৈরি হবে অনেকটা সুবিধা হবে ভারতীয় সেনার জন্য। অর্থাৎ চীন সীমান্ত, অরুণাচল সীমান্তে ভারতীয় সেনা খুব সহজে তাদের রসদ মজুত করতে পারবে, সৈন্য পাঠাতে পারবে, এমনকি বিভিন্ন যুদ্ধাস্ত্র সেখানে মজুত করতে পারবে। এই টানেলটা এমনভাবে তৈরি হবে যার ভিতর দিয়ে ভারত T-90 ভীষ্ম ট্যাঙ্ক নিয়ে যেতে পারবে কামান, এমনকি অন্যান্য স্থলপথে যে সমস্ত যুদ্ধের জিনিসপত্র রয়েছে বা যুদ্ধের জন্য ব্যবহার করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ভারত কিন্তু এই টানেলটার ভিতর দিয়ে অনায়াসে নিয়ে যেতে পারবে। আর ইমার্জেন্সি সিচুয়েশনে এই দুটো টানেল থেকে কিন্তু যাতায়াত করা যাবে। অর্থাৎ আপনি চাইলে একটা টানেল থেকে আর একটা টানেলে অনায়াসে মুভ করতে পারবেন। পরেরটা দেখুন, দুটি প্রধান জাতীয় সড়ক NH-15 এবং NH-715 এর সাথে এই করিডরটি একীভূত হবে। এই করিডর 11টি অর্থনৈতিক কেন্দ্র, 3টি সামাজিক কেন্দ্র, 2টি পর্যটন কেন্দ্র এবং 8টি লজিস্টিক হাবকে যুক্ত করবে। অর্থাৎ উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের কানেক্টিভিটি অনেকটাই মসৃণ হবে এই টানেলের মাধ্যমে। পাশাপাশি 4টি বড় রেল স্টেশন, 2টি বিমানবন্দর, 2টি অভ্যন্তরীণ জলপথের সঙ্গে সংযোগ আরও জোরদার হবে এই টুইন টানেলের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, যখন যুদ্ধ হয় তখন কিন্তু শত্রুপক্ষের সবথেকে প্রথম টার্গেট থাকে যদি কোনো নদীর ওপরে ব্রিজ থাকে তাহলে সেই ব্রিজটা, কারণ ব্রিজ যদি ধ্বংস করা যায় তাহলে স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থাতে একটা ছেদ ফেলা যায়। কিন্তু যেহেতু এই টানেলটা মাটির অনেকটাই নিচ দিয়ে তৈরি হচ্ছে, তাই বাইরে যাই কিছু হোক না কেন এই টানেলটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। আরও একটা পয়েন্ট দেখুন, আধুনিক সময়ে যুদ্ধ হয় বা আধুনিক সময়ে যুদ্ধের সবথেকে বেশি ব্যবহৃত হয় রাডার, স্যাটেলাইট আর ড্রোন। এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু সবসময় শত্রুপক্ষ নজর রাখে তার দিকে কোনো কামান বা তার দিকে কোনো ক্ষেপণাস্ত্র আসছে কিনা। কিন্তু যেহেতু এই টানেলটা অত্যাধিক মাটির নিচ দিয়ে তৈরি করা হচ্ছে, তার জন্য সহজেই যদি ভারত কখনো চীন কিংবা অরুণাচল সীমান্তে কোনো উত্তেজনা দেখা দেয়, স্বাভাবিকভাবেই ওই টানেল ইউজ করে সেখানে সৈন্য পাঠাতে পারবে, যুদ্ধের প্রয়োজনীয় রসদ পাঠাতে পারবে, যেটা সহজেই
শত্রুপক্ষের র্যাডার, শত্রুপক্ষের ড্রোন বা স্যাটেলাইটের চোখ ফাঁকি দিতে পারবে। তাহলে কি বুঝলেন? দিন দিন আত্মনির্ভর হচ্ছে তো মেক ইন ইন্ডিয়া। শত্রুর চোখে ধুলো দিতে ঠিক কী কী কৌশল অবলম্বন করছে ভারত, কতটা সেই কৌশল তীক্ষ্ণ, কতটা সুদূর প্রসারী হবে, সবটাই বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরব। নজর রাখবেন কিন্তু আর প্লাস নিউজ ডিজিটালে।